পাশাপাশি দুইটা চারতলা বাসা। 127 নম্বর বাসার তৃতীয় তলা থেকে লুবনা এবং 128 নম্বর বাসার তৃতীয় তলা থেকে ইয়াসমিন তুমুল ঝগড়া করছে সকাল থেকে। আর 127 নম্বর বাসার ছাদে বসে বসে তাদের ঝগড়া দেখছে রিজওয়ানা। প্রায় 1.5 ঘন্টা যাবৎ এই রোদের মধ্যে বসে আছে সে। আর তাদের দুই মহিলার ঝগড়া চলছে প্রায় 3 ঘন্টা। কেউ কারোর চেয়ে কম না। একটু পরপর বারান্দায় এসে জবাব দিয়ে কাজে হাত লাগায়। চুপচাপ অপর প্রান্তের কথা শুনে আবার বারান্দায় এসে কর্কশ গলায় জবাব দিয়ে যায়। জীবনে যত খোঁটা আছে ঝগড়া লাগলে সব বেরিয়ে আসে। আর এমনিতেই ছেলেমেয়েদের যতই দোষ থাকুক, ঝগড়াকালে নিজের ছেলেমেয়ের গুণের পাহাড়ের সন্ধান পাওয়া যায়। ফ্ল্যাটে থাকাকালীন মাকে চুপ করানোর চেষ্টায় কতক্ষণ টানাটানি করে ক্লান্ত হয়ে গেছে রেজওয়ানা। তাদের মুখের বুলেটে কানটা স্তব্ধ লেগে গেছে। তাই বিরক্ত হয়ে চলে এসেছে ছাদে। কখন থামবে সেই অপেক্ষায় বসে থাকতে থাকতে প্রায় 3 ঘন্টা। অতঃপর জোহরের আজান পড়লেই উক্ত দুই জননীকে থামতে দেখা গেল। রেজওয়ানা বড়সড় নিঃশ্বাস ফেলে বলল, আল্লাহ তুমি রহম করলে। আগে জানলে তো সাউন্ড বক্সেই আজানের রেকর্ড ছেড়ে দিতাম। এই বুলেটের অত্যাচার থেকে তো অন্তত বাঁচতে পারতাম। অতঃপর প্লাস্টিকের টুল উঠিয়ে নিয়ে ফ্ল্যাটে চলে এলো। কিচেনের দিকে এগিয়ে গরম মেজাজে লুবনাকে কড়াইয়ের খুন্তি চালাতে দেখলো। হালকা কেশে টুলটা রেখে রেজওয়ানা বলল, অবশেষে বুলেট ফুরালো তাহলে। দু বাবা খুন্তি দেখিয়ে বলল, কি আরেকবার ওই ছেলের সাথে কথা বলবি তো জিভ কেটে গলায় বেঁধে দেব, আর ছাদে যাবি তো ঠ্যাং কেটে রোদে শুকাতে দেব। আশ্চর্য! তুমি ওই মহিলার সাথে ঝগড়া করবা আর অত্যাচার চালাবা আমার ওপর? ওনার কথায় আমাদের ছাদে আমি ওনার কথায় আমাদের ছাদে আমি যেতে পারবো না, এটা কোনো কথা? না, যাবি, 100 বার যাবি। আমার মেয়ে ছাদে যাবে তো তার বাপের কি? রেজওয়ানা বিড়বিড় করতে করতে বেরিয়ে যেতে লাগলো। 100 বার গেলে তোমার মেয়ে এমনিতেই পঙ্গু হয়ে যাবে। তার চেয়ে কি ভালো নয় 2 বারই যাই? লুবনা ধমকে সুরে বলল, খবরদার ওই ছেলের সাথে যাতে কথা বলতে না দেখি, যোগাযোগ টোটালি অফ। রেজওয়ানা দ্রুত পা চালিয়ে রুমে চলে গেল। জানালার পাশে উকি দিয়ে ওপাশে ইয়াসমিনকে হাঁটাচলা করতে দেখা গেল। তাকে দেখে যাতে আবার বুলেট না ছুটতে পারে সেজন্য পর্দা টেনে দিল রেজওয়ানা। চলে গেল গোসল করতে। নামাজ পড়ে ভাত খেলো। অতঃপর মায়ের ভাত বেড়ে দিয়ে রুমের দিকে এগোতেই কলিং বেল বাজলো। দরজা খুলে দেখলো লিসান এসেছে। রেজওয়ানা বলল, ভাইয়া আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কাজ নেই তাই চলে এসেছি। ভাগ্যিস আরো আগে আসোনি। কেন? না এমনি। খাবার দে তো, লাঞ্চ করে নি, ক্ষুধা লেগেছে। কি অবস্থা? হাত মুখও ধোয়নি, খাবার চাইছে। অফিসে থাকতেই কল করতে, অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে যেতাম খাবার নিয়ে। লিসান একগাল হেসে তার রুমে যেতে যেতে বলল, তুই যে ঢিলা কোম্পানি, প্লেটে খাবার তুলতে তুলতে আমি গোসলও করে ফেলতে পারবো। তুমি তো রোবট, আমি যে মানুষ। লিসানের জন্য আরেক প্লেটে ভাত দিয়ে রোজানা চলে এলো রুমে। ফোনটা হাতে নিয়ে দেখলো ইভানের নাম্বার থেকে কোনো কল এসেছে কিনা, কিন্তু না, আসেনি। মহারাজ আজ অনেক ব্যস্ত, কোনো খবর নেই তার। সকালে দেখা পর্যন্ত করে যায়নি। সারাদিনে কল দেওয়ারও সময় হয়নি। রেজওয়ানা বিরক্ত হয়ে ফোন রেখে ঘুমিয়ে পড়ল। ফ্রেন্ডদের সাথে নদীর তীরে ঘুরতে গেছে। নদীর দুকুল ধরে দাঁড়িয়ে আছে সারি সারি কাশবন। কাশফুল ছিঁড়ে কিছুক্ষণ একে অপরের মাথায় মারামারি করলো তারা। অতঃপর তীর ঘেঁষে অর্ধডুবন্ত এক ছোট্ট নৌকা পেয়ে সেটাকে টেনে তুলল। পানি সেচে তারা একে একে উঠতে লাগলে দেখলো আবার ডুবে যাচ্ছে। তাই দুজন করে ঘোরার সিদ্ধান্ত নিল। প্রথমেই উঠে বসলো রেজওয়ানা। দ্বিতীয়বার তার নেমে পড়ার সময় এলেও সে নামল না। তৃতীয়বারও সে নামতে চাইছে না। অতঃপর সবাই ঝাঁক বেঁধে তাকে বকাঝকা করতে লাগলো। সেদিকে গুরুত্ব না দিয়ে সে দু হাতে কান চেপে ধরে রাখল। পরক্ষণেই ঢেউ উঠল, প্রচণ্ডভাবে আঘাত হানছে তীরে। নদীতে সাগরের ঢেউ। মুহূর্তেই বন্ধু বান্ধব সব উধাও। হে কি, সাগরের ঢেউ কি তাদের সবাইকে নিয়ে চলে গেল? নদীরও বোধহয় সহ্য হচ্ছিল না তাদের চেঁচামেচি, তাই অতিমাত্রায় রেগে সাগরের ঢেউ তুলে দিয়েছে। কিন্তু কেউ যে থামছেই না। রেজওয়ানা হেলছে দুলছে কিন্তু নৌকা থেকে পড়ছে না।
সাথে বাতাস বয়ে এনেছে মায়ের কণ্ঠধ্বনি। ওই শয়তান, কিসের ঘুম ঘুমাস, ওঠ। পরক্ষণে চোখ খুলে বুঝতে পারল ঢেউটা নদীরও ছিল না, সাগরেরও ছিল না। ঢেউটা ছিল তার মায়ের ধাক্কাধাক্কির। রিজওয়ান জানালার বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারল দুপুরে ঘুমাচ্ছে। তাই ঘুম ঝরানো কণ্ঠে বলল, আসরের আজান পড়েছে? না, তোর জন্য ইমাম অপেক্ষা করছে। কে? ইভান? ইস, ইমাম? ইমাম? ইমাম সাহেব, মাগরিবের আজান পড়ে যাচ্ছে। এতক্ষণে জিজ্ঞাসা করে আসরের আজান পড়েছে কিনা। কখন থেকে ডেকে যাচ্ছি, গাঁজা খেয়ে ঘুমাস? যদি খেতে পারতাম। ঝাড়ু দিয়ে পিটিয়ে সব দূর করে দেব বাড়ি থেকে, বদের হাড্ডি কোথাকার। সারাদিন ঘরে বসে খাওয়া দাওয়ার ছাড়া আর কোনো কাজ নেই তার। হাই তুলতেই যাচ্ছিল, ঝাঁটাপেটার কথায় বাধাগ্রস্ত হলো। লুবনা রুম ছেড়ে বেরিয়ে গেলে বলল, মা, তুমি দিন দিন ঝগড়ুটে হয়ে যাচ্ছ, ভীষণ ঝগড়ুটে। নিজের মেয়ের সাথেও ঝগড়া করো। এই দুঃখে দুঃখেই কেবল আমি দিন পার করছি। লুবনা আরও কি যেন বিড়বিড় করছে, যা কানে আসছে না রেজওয়ানার। সে হেলে দুলে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অজু করার পর রুমে এসে জানালার পর্দা সরিয়ে উকি দিয়ে দেখল ইভানের রুমের লাইট অন করা আছে, তবে মানুষজন দেখা যাচ্ছে না ওপাশে। এপাশে তার রুমের বরাবর যে রুমটা, সেটাতে ইভানের ছোট ভাইয়েরা থাকে। টিচার এসেছেন, পড়াচ্ছে তাদের। রিজওয়ানা নামাজ আদায় করে ইভানকে কল করলো, সাথে সাথেই রিসিভ হলো। হ্যালো। রিজওয়ানা সামান্য চেঁচানো কণ্ঠে বলল, ওই, সারা দিন তুমি কই থাকো? অফিসে। তোমার ফোন কই থাকে? পকেটে। আমি কই থাকি? বাসায়। ফাজলামো করো আমার সাথে? কি আশ্চর্য, ফাজলামো করলাম কোথায়? তুমি প্রশ্ন করলে আমি উত্তর দিলাম। আমি বাসায় থাকি এটা তোমার মাথায় থাকে? একটা বার ফোন দেওয়ার কথা মাথায় এলো না? ব্যস্ত ছিলাম। কি এমন ব্যস্ততা? কাজের ফাঁকে কি একটু সময় হলো না একবার ফোন দেওয়ার? নতুন নতুন অফিসে জয়েন করেছে, এখন যদি ফাঁকি দেওয়া শুরু করি, চাকরি থাকবে? তোমাকে ফাঁকি দিতে বলছে কে? আজ সকালে যে তুমি আমার সাথে দেখাও করে যাওনি, একটা কল তো দিতে পারতে। এতই যদি ব্যস্ততা থাকে তো সকালে দেখা না করে চলে গেলে কেন? তুমি ঘুমাচ্ছিলে, তাই দেখা করতে পারিনি। একটা ডাক দিলেই হতো। কিভাবে ডাকবো? আমার রুমের পাশে তো তোমার রুম নয়। এদিক থেকে ডাকলে আবার ভাড়াটি এসে সাড়া দিবে। অয়ন নিয়নের রুমে এসে তো ডাকতে পারতে। তাতেও বোধহয় লাভ হতো না। তোমার দরজা জানলা সব লাগানো ছিল, সাথে পর্দাও টানানো। তাছাড়া তুমি যেভাবে ঘুমাও, ফায়ার সার্ভিস এসে ঘুম ভাঙাতে পারবে কিনা সন্দেহ। খবরদার, এখন আমার ঘুমকে দোষারোপ করবে না। নিজের দোষ স্বীকার করতে শেখো। এখন আমার সাথে দেখা করবা। আমি কিছু জানি না। বাসায় নেই নাকি? হ্যাঁ, বাসায়। ছাদে এসো। ছাদে আসতে পারবো না। তাহলে দেখা করবো কিভাবে? অয়ন নিয়নের রুমের বারান্দায় এসো। তারা পড়ছে, ডিস্টার্ব হবে। মা দেখলে আবার আমার উপর সুনামি উঠবে। আচ্ছা, ছাদে থাকো, আসছি। কল কেটে রেজওয়ানা বের হওয়ার জন্য রুমের বাইরে এসে দেখল লিসান টিভি দেখছে, তার মা হেঁটে হেঁটে ছোলা খাচ্ছে। রেজওয়ানা চুপচাপ বেরিয়ে যেতে লাগলে লুবানা বলল, এই, কোথায় যাচ্ছিস? আসছি একটু। কোথা থেকে আসছিস? এইখানেই যাচ্ছি, পাশের ফ্ল্যাটে। 5 মিনিটের মধ্যে ফিরে আসবো। 1 মিনিটও না। ধেই ধেই নাচানাচি বন্ধ কর। সন্ধ্যার পর কোথাও যাওয়া সম্পূর্ণ নিষেধ। অপ্রয়োজনে সারাদিন ঘরের বাইরে পা রাখাও নিষিদ্ধ। যাবো আর আসবো। না করেছি না, এদিকে আয়, নে ছোলা খা। রেজওয়ানা গোমরা মুখ হয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে থেমে গেল এবং পিছু ফিরে লিসানের উদ্দেশ্যে বলল, তুমিই খাও বেশি বেশি। ভাইয়া, তুমি বিয়ে করো না কেন? লিসান ভ্রু কুচকে তাকালো তার দিকে। লুবনাও তার দিকে একইভাবে তাকালে রেজওয়ানা হতাশা নিয়ে সামনে ফিরে আবারও পা চালাতে চালাতে বিড়বিড় করে বলল। রেজওয়ানা রুমে এসে আবারও কল করলো ইভানের ফোনে। চুপি চুপি ঘর থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হলেও একটা ভাবি যে আমার আর্জেন্ট দরকার। কেন? ছাদে। চলে এসো, আমি আসতে পারছি না, মা আটকে দিয়েছে। কাল সকালে দেখা করব। রেজওয়ানা কল কেটে দিল, অতঃপর বই নিয়ে বসলো। একটু পর বারান্দায় গ্রিলে শব্দ হতে লাগলো। রেজওয়ানা জানালা দিয়ে তাকিয়ে দেখলো ইভান লাঠি দিয়ে তাদের বারান্দা থেকে রেজওয়ানার বারান্দায় আঘাত করে শব্দ করছে। রেজওয়ানা বারান্দায় এসে বলল, এসব কি? হ্যাঁ, হাতে লাঠি কেন?
ইভান অন্য হাতের কফি কাপে চুমুক দিয়ে লাঠিওয়ালা হাত নিজের গ্রিলের বাহিরে ঝোলাতে ঝোলাতে বলল, তোমাকে পেটানোর জন্য অফিস থেকে ফিরতে না ফিরতে আমাকে দৌড়ে ছাদে তুলেছ, আবার নামিয়ে এনেছ। শাস্তি পাওয়া দরকার না? ইভান একগাল হেসে পড়ল। বিয়ে করছেন কবে? ইভান কফি খেতে গিয়ে ছোটোখাটো বিষম খেয়ে বলল, আরও আরও মানে কি? বিয়ে করছেন কবে? বিয়ে করেছেন নাকি? তুমি কে? আমি আবার কে? আমার কোনো অস্তিত্ব আছে নাকি? বিয়ের পরেও যে মেয়ে বাবার ঘরে থাকে সে আবার কে? তোমার ফ্যামিলি তো আসতে দেয় না, আমার কি করার? চুপ থাকুন, বেশি কথা বলবেন না। আমার পরিবার আসতে দেয় না নাকি? আপনার মা নিতে চায় না। কিভাবে নেবে? সারাক্ষণ ঝগড়া করো তোমরা। ও, আমরা ঝগড়া করি আর আপনারা চুপচাপ বসে থাকেন? সাধু লোক, শুরুটা তো আপনার মাই করেছে। আমার বাবাকে ঘর জামাই কেন বলবে? ভুল কি বলল? ঘর জামাই তো। কি? আমার বাবার খুব ঠেকা পড়েছে তো ঘর জামাই থাকার। আপনার দাদা জোর করে এখানে রাখলো কেন? বাবা তো চেয়েছিল এই গ্রামে চলে যেতে, না মেয়েকে চোখে চোখে রাখবে। তো এখন কোথায় গেল সেই চোখ? বাড়িতে আর এক ঝগড়ুটে এনে রেখে গেছে, সেটা কিছু না? রেজওয়ানা রাগান্বিত গলায় কথা বললেও ইভান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলেই যাচ্ছে, মুখ সামলে কথা বলো। উনি তোমার শাশুড়ি মা হয় কিন্তু। কিসের শাশুড়ি মা? শাশুড়ি মা হলে ছেলের বউকে এভাবে অস্বীকার করে? আসছে আবার শাশুড়ি মা বলতে। সব দোষ আপনার ওই বদদাদার। কথা কথা নেই বাতা নেই, হুট করে এসে নাতি নাতনির বিয়ে দিয়ে দিল। নাতনিকে ঘরে তুলে দিয়ে যেতে পারলো না কেন? যাওয়ার আগে দুটো পরিবারকে এক করে দিতে পারলো না কেন? ভুল কি করলো? এটাই তো ভালো হয়েছে। তা না হলে কিভাবে প্রেম জমতো? হ্যাঁ, ভুল কেন করবে? মহৎ কাজ করে গেছেন। এজন্যই না আবার আমার কাছে এসে কান্না করেন, তুমি কবে আসবে আমার কাছে? আস্তে কথা বলো। লুকিয়ে লুকিয়ে এসেছে তো এখানে। পারবো না আমি আস্তে কথা বলতে, যেমন দাদা তেমন নাতি। এবার মুখ টিপে হাসলেও রেজওয়ানা হনহনিয়ে চলে গেল রুমে। ইভান ডাকলো, রেজওয়ানা শুনল না। রুমে এসে জানালার পর্দা টেনে দিল। ইভান আরও 2-3 বার ঠক ঠক শব্দ করলো গ্রিলে। ওদিকে ইয়াসমিনের ডাক পড়লে সেও চলে গেল। রাতে আর কথা হলো না তার সাথে। রিজওয়ানার অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হলো গত সপ্তাহে। ইভান ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বেকারি বসেছিল কিছুদিন। 2-3 মাস যাবৎ চাকরি করছে। বয়সে সেই রিজওয়ানার থেকে প্রায় 4 বছরের বড়। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই বোন। রিজওয়ানা যখন 8ম শ্রেণীতে পড়ে আর ইভান একাদশ শ্রেণীতে, তখনই তাদের বিয়ে দিয়ে দেয় ইভানের দাদা। খুবই কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। তার জীবন রীতিও ছিল কঠিন। এক কথা দ্বিতীয়বার বলতে পছন্দ করতেন না। যা বলতেন তা করেই ছাড়তেন। তার কথার উপর কথা বলার সাহস ছিল না পরিবারের সদস্যদের। রিজওয়ানার বাবা গ্রাম থেকে শহরে এসেছিল চাকরির উদ্দেশ্যে। যথেষ্ট সামর্থ্যবান হয়ে যখন বিয়ের জন্য পাত্রী খুঁজতে লাগলো, লুবনাকে পছন্দ করলো। রিজওয়ানার নানারও মেয়ের জামাই হিসেবে পছন্দ হলো এবং মেয়ে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু গ্রামে যেতে দিলেন না। বাড়িটাকে 2 ভাগ করে 1 ভাগ মেয়েকে, অন্য ভাগ ছেলেকে দিয়ে দিলেন। সমান ভাগ হওয়ায় ইভানের বাবা নারাজ ছিলেন। তার উপর আবার রিজওয়ানা ও ইভানের বিয়ে দিয়ে দিলেন। কারো কোনো মতামতে প্রয়োজন মনে করেননি। এজন্য সময় অসময়ে পরিবারের লোকজন তাকে ঠিকই বকে যায়, প্রকাশ্যে কিংবা মনে মনে। কেননা তিনি মারা যাওয়ার পর তাদের ননদ ভাবির মধ্যে বিন্দুমাত্র মিল নেই। ইয়াসমিন চায় না ছেলের বউ হিসেবে রিজওয়ানাকে ঘরে তুলতে। ভাই ভাবির আচার আচরণের কারণে লুবনাও চায় না ইভানকে জামা হিসেবে মানতে। 2 পরিবারের বিরোধিতায় এদিকে তাদের সংসার গড়ার আগেই ভেঙে যাচ্ছে। রিজওয়ানা সাধারণত বই পড়ুয়া মেয়ে ছিল। বই থেকে যেন মাথা তুলতেই চাইতো না। ইভানও মোটামুটি শান্তশিষ্ট স্বভাবের। মাত্রাতিরিক্ত দুষ্টুমি তার দ্বারা হতো না। স্মৃতিতে থাকলেও প্রথম বিয়ের ব্যাপারটা নিয়ে তাদের কারোরই কোনো ইন্টারেস্ট ছিল না। এমনকি একে অপরের প্রতি আকর্ষণও ছিল না। যে যার পরিবারের যার মতো বেড়ে উঠেছে। রিজওয়ানা যখন 10ম শ্রেণীতে পড়ে তখন ইভান দুষ্টুমি করে মাঝে মাঝে বউ বলে ডাকত। রিজওয়ানা বিরক্ত বোধ করত।
তার বিরক্তিকর চেহারা দেখে ইভান আরও উৎসাহ পেত তাকে বিরক্তি করার। কলেজে ভর্তি হওয়ার পর পড়াশোনার চাপে আর তেমন দেখাই হতো না ইভানের সাথে। ইভানও তার পড়াশোনায় ব্যস্ত ছিল। রিজওয়ানা যখন অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দেবে, হঠাৎ কোনো একদিন ইভান প্রপোজাল পাঠায়। তখন থেকে ইভানের জন্য মনে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হতে থাকে। আশেপাশে নজর পড়ে বিভিন্ন প্রেমিক প্রেমিকার উপর। দৃষ্টির সম্মুখে ভাসতে শুরু করে রঙিন দুনিয়া। সাথে সাথে ইভানের প্রপোজালে সাড়া না দিলেও বই থেকে মাথা ঠিকই উঠতে থাকে তখন থেকেই। ইভানকে দেখলেই লজ্জা লজ্জা বোধ করতো। মন চাইতো একটু কথা বলুক, কিন্তু সময় সুযোগ ইচ্ছে কোনোটাই আয়ত্তে আসতো না। পুরো 1 বছর ভাবতে ভাবতে অবশেষে অনার্স ফাইনাল ইয়ারের শুরুর দিকে সাড়া দিয়ে ফেলল। আগে ভাইয়া ডাকলেও তখন থেকে ভাইয়ার সম্বোধন পুরোপুরিভাবেই ছেড়ে দিল। একটু একটু চলতে চলতে এখন পুরোপুরি চলছে তাদের লুকোচুরির সংসার। শুধু এক হতে পারছে না পরিবার। সব দোষ কেবল তাদের দাদা নানার। অর্ধে কাজ করে কেন পালিয়ে গেল? হয় পুরোটাই করে যেত, না হলে করারই বা কী প্রয়োজন ছিল? সকালটা খুব সুন্দর। আজ ফজরে নামাজের পর ঘুমায়নি রিজওয়ানা। একটু হাঁটাহাঁটি করার উদ্দেশ্যে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে এসেছে ছাদে। প্রথমত মৃদু বাতাস, অতঃপর সকালের ঝিলমিল রোদের আলো এসে সতেজ করে দিল দেহমন। সারাটা দিন যদি পরিবেশটা এমন থাকতো, কতই না স্বচ্ছ থাকতো মানব মন। কিন্তু না, পরিবেশে তীক্ষ্ণতার তীক্ষ্ণ হয়ে যায় মেজাজ। পেছনে দুহাত রেখে ছাদে পায়চারি করতে করতে গুনগুন করতে লাগলো রিজওয়ানা। কিছুক্ষণ পরেই ইভানের দেখা পাওয়া গেল ছাদে। ছাদের দরজা খুলে এপাশে রিজওয়ানাকে দেখে এসেই একটা মুচকি হাসি দিল সে। তার এত সুন্দর হাসির বিপরীতে রিজওয়ানার মুখেও ফুটে উঠল সামান্য হাসির রেখা। ইভান দরজা চাপিয়ে রেখে এগিয়ে আসছে তাদের ছাদের দিকে। তার ফোল্ড করা প্যান্ট দেখে রিজওয়ানা বলল, সকাল সকাল কোথা থেকে হাবুডুবু খেয়ে এলেন? এবার নিজের দিকে একবার তাকিয়ে বলল, কেন, ভিজে গেছে কোন দিক থেকে? না, সরি। ইভান এক রেলিং ছেড়ে অন্য রেলিং ধরে তাদের ছাদ থেকে 2.5 ফিট দূরত্বে রিজওয়ানাদের ছাদে ডিঙে এসে একগাল হেসে বলল, শব্দটা হাডুডু না, হাডুডু। আর খেলে আসেনি, বাজার করে এসেছে। বাজার থেকে ফেরার পথে তোমার ছায়া দেখলাম নিচে। উপরে তাকিয়ে দেখলাম এই মাথায় দেখাচ্ছে। তাই বাজারের ব্যাগ রেখে আবার দৌড়ে চলে এলাম উপরে। তাই? ঠিক তাই। কেন এসছেন? কি আশ্চর্য, বউয়ের কাছে আসতেও কারণ লাগবে? এখন ঝগড়া করো না, বেশ ফ্রেশ মুডে আছে। তোমার মুডটাও ফ্রেশ দেখাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, আমাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখেছো নাকি? রিজওয়ানা রেলিংয়ে হেলান দিয়ে মুচকি হাসল। ইভান তার পাশেই রেলিংয়ে উপর বসে বলল, কি দেখেছো স্বপ্নে? জানি না। জানোটা কি? স্বপ্ন কি আর সব সময় মনে থাকে? তুমি এভাবে ছাদের এপাশে ওপাশে আসা যাওয়া করো, আমার তো ভয় হয় কবে না জানি মাঝখান দিয়ে চলে যাও। ব্যাপার না, ব্যাপার না, কাজটা এসে। তবে তুমি ট্রাই করতে চাও না আবার? কাঁপতে কাঁপতে নিচে চলে যাবে। ইস, আমার এত শখ নেই এভাবে যাওয়ার। গেলে মেইন দরজা দিয়েই যাব, নয়তো না। তোমার ভয় দূর করতে ভাবছি ইট সিমেন্ট রড দিয়ে আসা যাওয়ার ভালো একটা ব্যবস্থা করব। এর আগে যে তক্তারা দিয়েছিলাম সেটা বেশ মজবুত ছিল, মা উঠে নিয়ে কাকে যেন দিয়ে দিল। ইট সিমেন্ট দিয়ে দিলেই যে থাকবে তার কি গ্যারান্টি? দেখবে কেউ না কেউ হাতুড়ি দিয়ে ভাঙতে চলে এসছে। তাহলে আর কি, যেমন আছে তেমনই ভালো। তারা এক হবে তারা এক হবে কবে? ভালো লাগে না এসব। পারলে প্রতিদিনই ঝগড়া করে, একটা না একটা নিয়ে তাদের ঝগড়া করতেই হবে। দেখবে এমন করতে করতে তুমি আমি বুড়ো হয়ে গেছি। ইভান হেসে রিজওয়ানার পেছনে রেলিংয়ে হাত রেখে বলল, কাল কি নিয়ে এমন ঝগড়া হলো? মোরগ মুরগি নিয়ে শুরু, যার শেষ আর নেই। মানে? আমাদের মোরগ ও মুরগির দুইটা নাকি কদিন যাবৎ তোমাদের ছাদে চলে যায়, আর তা এক ভাড়াটিয়া আন্টি দেখে মামির কানে পৌঁছে দিয়েছে। সেই হয়েছে শুরু মামির বকবক। এত বকবক শুনে মা দুইটা ডিম পাঠিয়ে দিয়েছে ভাড়াটিয়া পিচ্চির হাতে। ডিম দুটো সাথে সাথে ছুঁড়ে মারলো জানালার বাইরে। সেই খেপে গেছে মাও। টানা 3 ঘন্টা আমি পাগলা গারদে ছিলাম। ইভান হেসে রেলিং থেকে নেমে দাঁড়িয়ে বলল, আরে বেচারা ডিম দুটো শাশুড়ি মা মায়ের কাছে না পাঠিয়ে ভাজি করে আমাকে দাওয়াত করলে তো হতো। রিজওয়ানা মুখ টিপে হেসে তার দিকে তাকালো। হঠাৎ করেই ইভান বসে পড়ল এবং বাচ্চাদের ন্যায় হামাগুড়ি দিয়ে
চলে যাচ্ছে সিঁড়ির দিকে। তার কর্মে রিজওয়ানা প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে দেখতে পেল ইভানদের ছাদের দরজা ধাক্কা দিয়ে ইয়াসমিন এসেছে ছাদে। এদিকে সেদিক তাকিয়ে রিজওয়ানাকে দেখে চলে গেল পানির ট্যাঙ্কের পাশে। ঢাকনা খুলে পানি পরিমাপ দেখে আবার লাগিয়ে দিয়ে নিচে নেমে গেলেন। এদিকে তিনি নামছেন, অন্যদিকে লুবনা রিজওয়ানাকে ডাকতে ডাকতে তাদের ছাদে উঠে আসছেন। মা চলে গেছে ভেবে যেই ইভান উঠে আসছিল তা আর হলো না। তাকে আরও আড়ালে গিয়ে লুকাতে হলো হিটের বস্তার চিপায়। রিজওয়ানা দৌড়ে এসে সিঁড়ির সামনে দাঁড়িয়ে বলল, এ কি মা, তুমি এখানে? লুবনা তাকে ঠেলে সামনে থেকে সরিয়ে বলল, সর, কখন থেকে ডাকছি তোকে, গলা ফেটে যাচ্ছে আমার, তাও মেয়ের কান পর্যন্ত পৌঁছায় না। বলতে বলতে তিনি চলে গেলেন মরিচ গাছের কাছে। রিজওয়ানা বলল, ও, মরিচ লাগবে সেটা আমাকে বললেই পারতে। বলবো কি করে, প্রয়োজনের সময় তোর কোনো খোঁজ পাওয়া যায়? এখন কি করছিস তুই? নিচে আয়। আসছি। আসছি মানে কি, এখন আয়। লুবনা কয়েকটা মরিচ নিয়ে চলে গেলেন। রিজওয়ানা ছাদের দরজা লাগিয়ে অপর পাশে এসে দেখল সিমেন্টের খালি বস্তা মাথায় দিয়ে বসে আছে ইভান। রিজওয়ানা হেসে উঠল। ইভান বস্তা ফেলে শরীর মাথা ছাড়তে ছাড়তে উঠে বলল, ধাত, ভেবেছি কিছুক্ষণ পর গোসল করব। সব ভাবনা ভেস্তে গেল। রিজওয়ানা হাসতে হাসতে বলল, এখনই আসছি, যাও। বুঝলাম না, দুজন কি প্ল্যান করে এসছে একসাথে? তুমি হাসো, আমার শরীর চুলকাচ্ছে। মা বোধহয় আমাকে খুঁজতে এসেছিল। গিয়ে গোসল করে ফেলো। ইভান টি শার্ট ছাড়তে ছাড়তে চলে গেল তাদের ছাদে। এদিকে রিজওয়ানাও নেমে এলো। রুমে এসে দেখলো ফোন বাজছে। ইভান আবার কল করেছে কেন ভাবতে ভাবতে রিসিভ করলেই ওপাশ থেকে ইভান বলল, কখন থেকে কল করছে? কেন? দরজা তো মা আটকে দিয়ে গেছে, আমি নামবো কিভাবে এখন? রিজওয়ানা খিলখিলিয়ে হেসে উঠে বলল, আজ আর নামতে হবে না, সেখানেই অফিস করো। হাসো কম, কথা বলো কম। তোমার ওদিক দিয়ে নামা যাবে? দেখে ফিরবে না তো কেউ? দেখতেও পারে, আমি কিভাবে বলবো? বাবা ভাইয়া সবাই বাসায়, 4টা ফ্লোর অতিক্রম করবে, কেউ দেখবে না। এই দাঁড়াও দাঁড়াও। রিজওয়ানা জানালার বাইরে অয়নকে তাদের বারান্দায় দেখে দ্রুত পায়ে বারান্দায় গেল এবং বলল, গুড্ডু, অয়ন তাকালেই সে বলল, তোমাদের ছাদে একটা জিনিস রেখে এসেছি তোমার জন্য। কি? সারপ্রাইজ, গিয়ে দেখো। না, এখন স্কুলে যাব, ছাদে গেলে আম্মু বকা দিবে। বলবে কেন? আম্মুকে চুপি চুপি যাবে আবার চলে আসবে। না, এখন সময় কম, স্কুল থেকে এসে নিব। আরে না, স্কুল থেকে এসে দেখবে কাক খেয়ে ফেলছে, আর আর না হয় ভাড়াটিয়া নিয়ে গেছে। কি? তোমাদের গাছের পেয়ারা? বলেছি না সারপ্রাইজ, তুমি পেতে চাইলে যাও, আর না হয় শুড্ডুকে ডাকো। অয়ন বারান্দা ছেড়ে চলে গেল। সে কি ছাদেই গেল নাকি নিয়নকে ডাকতে গেল বুঝতে পারছে না রিজওয়ানা। এদিকে লুবনা ডাকছে তাকে পেঁয়াজ কেটে দেওয়ার জন্য। আসি বলেই সে অপেক্ষা করতে লাগলো। একটু পর অয়ন ফিরে এসে বলল, ভাইয়া ছাড়া তো ছাদে কিছুই নেই। তোমার ভাইয়া কি তোমার জন্য বড় একটা সারপ্রাইজ না? চিটার, আগে জানলে কাকের জন্যই রেখে আসতাম। কি ছেলে রে বাবা, যাও ভাইয়াকে বলে দিব তোমাকে একটা চকলেট খাওয়াতে। খাবো না। আচ্ছা, তাহলে আমাকে দিয়ে দিও। অয়ন বিরক্তিকর ভাবে তাকিয়ে চলে গেলে রিজওয়ানা মুখ টিপে হাসল। অতঃপর কিচেনে এসে দেখলো লুবানা পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে। তাকে দেখে বললেন, আল্লাহ, মেয়ে একখান দিয়েছে আমার ঘরে, একটু যে মায়ের কাজে সাহায্য করবে সে বোধটুকু নেই। এসেছি তো সাহায্য করতে দাও। দূর হ বলছি, সে কখন থেকে ডাকছি, এতক্ষণে তার সময় হয়েছে। এমনই করিস, পানি চেয়ে পিপাসের মোড়ে গিয়ে শুটকি হয়ে গেলে তারপর আসবি পানি নিয়ে। কি অদ্ভুত কথা বলো তুমি মা। তুমি কি আমার কাছে পানি চেয়েছো? বলেছো পেঁয়াজ কাটতে, পানি চাইলে তখনই দৌড়ে চলে আসতাম। ঘ্যান ঘ্যান করিস না, যা, কে কতটুকু করবি দেখা হয়ে গেছে। চলে যাব তাহলে? তো কি করবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রূপ দেখাবি? আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু তাহলে ঘরটা গুছিয়ে ফেলি। ধীর পায়ে বেরিয়ে গেল রিজওয়ানা। এক একে সব রুম ঝাড়ু দিয়ে বিছানাপত্র গুছিয়ে ফেলল। নিজের রুম গুছানোর সময় ইভান এলো অয়নিয়নের রুমের বারান্দায়। প্রথমে হালকা কাশি দিল। রিজওয়ানা তাকাতেই বলল, আসছি তাহলে।
গুড্ডুকে একটা চকলেট কিনে দিও, এত বড় উপকার করেছে বলে কথা। লাভ ক্যান্ডি? কিপটামিটা একটু ছাড়ো। রিজনের কথা শেষ না হতেই ইভান লুবনাকে দেখে নিজের মাথায় হাত বোলাতে বোলাতে বারান্দায় ছেড়ে চলে গেল দ্রুত। রিজনাও হঠাৎ তার মাকে দেখে চুপসে গেছে। লুবনা কড়া গলায় শুধু বলেই গেল, লিসান বেরিয়ে যাবে, নাস্তা দিয়ে যা, আমি মাছ কাটবো। রিজওয়ানা মাথা নত করে ঝটপট তার বিছানা গুছিয়ে বেরিয়ে এলো বাবা ও ভাইয়াকে নাস্তা দিতে। ভাইয়া চলে গেলে তাদের মামে সময় কাটে অবসর আর অবসরে। সবসময় ভার্সিটি কোচিংয়ে দৌড়াদৌড়িতে অভ্যস্ত থাকায় এখন একদিন বাসায় থাকলেই বোরিং লাগে রিজওয়ানার। 4 দিন পর আজ বিকেলে একটু সুযোগ হয়েছে বের হওয়ার। ব্যাস বেরিয়ে গেল ইভানের সাথে। 1-1.5 ঘন্টা যাবৎ ঘ্যান ঘ্যান করে মায়ের মাথা ধরিয়ে অনুমতি নিয়েই ছেড়েছে। ফ্রেন্ডদের সাথে একটু সময় কাটাবে বলে সে বাসা থেকে একা বেরিয়েছে। ইভান অফিস টাইম শেষে বাসায় না ফিরে তার সাথে যোগ দিয়েছে। দুপুরে কল করেই প্ল্যানটা করেছে কিছুটা সময় একত্রে কাটানোর জন্য। নির্দিষ্ট কোনো স্থানে যাবে না তারা। বাড়ি থেকে কিছুটা দূর পথে বাদাম খেতে খেতে পাশাপাশি হাঁটছে একটু। রিজওয়ানা খোসা ছাড়িয়ে মুখে বাদাম দিতে দিতে বলল, আজব দুনিয়া, হাজব্যান্ড ওয়াইফ একটু দেখা করবে তাও বাসা থেকে লুকিয়ে লুকিয়ে করতে হবে, তাও নাকি আবার অ্যারেঞ্জ ম্যারেজে। ইভান বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে মৃদু হাসলো এবং বলল, কাল রাতে বলেছিলাম মাকে তোমার কথা, কি কথা? বাসায় নিয়ে যাওয়ার কথা। রিজওয়ানা উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলো। তারপর? তার কণ্ঠধ্বনি উৎফুল্লতায় ইভান একবার তার দিকে তাকিয়ে আবার বাদামের খোসা ছাড়ানোতে মনোযোগ দিয়ে বলল। পায়ের জুতো হাতে তুলে নিয়েছিল। মুহূর্তেই হতাশা নেমে এলো রিজওয়ানার চেহারায়। ইভান তার মুখের দিকে বাদাম এগিয়ে দিলে রিজওয়ানা মুখ দিয়ে ওনার আসলে চাইটা কি আমি বুঝি না। কি আর, আমাদের পৃথক করতে চায়, এছাড়া আর কিছুই না। তাহলে বিয়ের সময় নিষেধ কেন করতে পারলো না? তারা যেহেতু মেনে নিতে পারবেই না, তাহলে তখনই পৃথক হয়ে যেত। তুমি তো বেশ ভালোই, সারাটা দিন অফিস করে এসছে, কোথায় একটু সেবা যত্ন করবে, উল্টো আমাকে খাইয়ে দিতে হচ্ছে বাদামের খোসা ছাড়িয়ে। ইভান তার মুখের দিকে বাদাম এগিয়ে দিলে রিজওয়ানা মুখে নিয়ে বলল, মাথায় একটা প্ল্যান ঘুরপাক খাচ্ছিল। কি? চলো আমি আমার মাকে জানিয়ে দিই তুমি প্রেগনেন্ট, তুমি তোমার মাকে জানিয়ে দাও, এরপর নিশ্চয়ই বাচ্চার কথা ভেবে তার ডিসিশন চেঞ্জ করবে। কি আমি প্রেগনেন্ট? অভিনয় করবে। দেয়ালের যেহেতু কান আছে, আশেপাশে জানাজানি হবে, যতই হোক লোক মন্দ বলবে, সেটা কি আর সহ্য হবে? এমনিতেই বিয়ে নিয়ে কিছু বললে কপাল চাপড়ায়। শাট আপ! এসব হিটলারি চিন্তা ভাবনা বাদ দাও। এরপর যখন ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দেবে, তখন রাস্তায় সংসার করো। তাহলে তো আরও ভালো, তুমি কাঁদতে কাঁদতে আমার বাড়িতে চলে আসবে আর আমি চলে যাব তোমার বাড়ি। লাভটা কি হলো শুনি? যেমন আছি তেমনই। রিজওয়ানা চোখ পাকিয়ে নিজেই খোসা ছাড়িয়ে তুলে দিতে লাগলো ইভানের হাতে। ইভান বলল, ঘোরাঘুরি শেষে ইভানের সাথে রিকশায় চড়ে বাড়িতে ফিরছে রিজওয়ানা। বাড়ির সামনে তারা নামতে অপর দিক থেকে অন্য রিকশায় লিসান এসে হাজির। রিজওয়ানা তাদের দাঁত চেপে মাথা নত করে দ্রুত বাড়িতে প্রবেশ করতে লাগলো। ইভান একবার রিজওয়ানার দিকে তাকিয়ে আবার লিসানের দিকে তাকালো, অতঃপর চুপচাপ রিকশা ভাড়া দিয়ে নিজের বাড়িতে প্রবেশ করলো। রুমে এসে নানান ভাবনার সাথে চেঞ্জ করতে লাগলো। হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়া মাত্রই হাঁক পড়ে গেছে তার মায়ের। যে ভয়টা সে এতক্ষণ যাবৎ পেয়েই যাচ্ছিল, ঠিক সেটাই হতে যাচ্ছে। সে বেরিয়ে আসা মাত্রই লুবনার প্রশ্ন, তুই ইভানের সাথে দেখা করার জন্য বাসা থেকে বেরিয়েছিস? রিজওয়ানা মুখটা মলিন করে বলল, কি হয়েছে তাতে? এমন নির্লজ্জ বেহায়ামে আমি জন্ম দিয়েছি ভাবতে অবাক লাগে। মা, তুমি একটু বেশি করো। আমি কি পরপুরুষের সাথে বেরিয়েছি? এই বেয়াই, যে ছেলে স্ত্রীর মর্যাদা দিয়ে তোকে ঘরে তুলতে পারে না, তার সাথে তুই কেন যাবি দেখা করতে? যেই মহিলা তোকে পুত্রবধূ হিসেবে মানতে চায় না, অযথা গালাগালি করে, তুই কেন যাবি তার দুয়ারে ঘুরতে? আত্মসম্মান বলে কিছু নেই? এই শিক্ষা নিয়েছিস পড়াশোনা করে? রিসান তার রুমে চলে গিয়েছিল। শার্ট খুলে সে আবার বেরিয়ে এসে নরম গলায় রিজওয়ানার উদ্দেশ্যে বলল, রিজু, সব কিছু জেনেও তার সাথে এভাবে মেলামেশা কি ঠিক?
তোকে তো তারা মেনে নিচ্ছে না। মায়ের সাথে মামির সম্পর্ক ভালো না, নিত্যদিন গান গেয়ে যাচ্ছে, তোকে ঘরে তুলবে না। এসব জেনে শুনে কোন প্রত্যাশায় তুই তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছিস?